উদ্বোধনের ঠিক আগেই হয়ে গেল আরও একটি চমৎকার ঘটনা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মবচন বাংলা ইউটিউব চ্যানেলে। অযোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা তারিখ যত এগিয়ে আসছে তই একে একে সামনে আসছে অলৌকিক সব ঘটনা। কেউ কেউ বলছেন ভগবান শ্রীরামকে স্বাগত জানানোর জন্য তাঁর সঙ্গীসাথীরা দূর দূরান্ত থেকে ছুটে আসছে। তাই আজকের এই ভিডিওতে অযোধ্যা রাম মন্দিরকে কেন্দ্র করে আসা এমন সব অলৌকিক ঘটনা নিয়ে কথা বলব, যা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত কেঁপে ওঠে। মন্দির নির্মাণের সময় ঘটে চমৎকারগুলো সম্পর্কে জানলে আপনারা চমকে উঠবেন। তাই আজকের এই ভিডিওটিকে অবশ্য সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখে উপকৃত হব সেটাই করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নোটিফিকেশন পেতে, এবং কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার শুরু করা যাক বন্ধুরা। পৃথিবীর ইতিহাসে 22শে জানুয়ারি তিনি অমর হয়ে থাকবে। এই দিনটি পৃথিবীবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। বিশ্বের সমস্ত রাম ভক্তরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন। বাবরি মসজিদ বানানোর ৩৩০ বছর পর ১৮৫৮ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ পরিষদে পূজার্চনা ১-০ করা হয়। তারপরে ১৮৮৫ খ্রিস্টাব্দে এই মামলা প্রথম আদালতে পৌঁছায়। ২১-৩৪ বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর ৯ নভেম্বর ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ আদালত সমস্ত বিবাদের ইতি ঘটিয়ে রাম মন্দিরের পক্ষে চূড়ান্ত রায় দেন। আর এই সিদ্ধান্ত ৪১ কোটি মানুষকে আনন্দে উচ্ছ্বাসিত করে তারপর ২০২০ সালে শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় ৭০ একর জমিতে নির্মাণ কার্য করা হয় রাম মন্দিরের। আর এত বছর পর রাম মন্দির শ্রী রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ২২শে জানুয়ারি। এই দিনটার জন্য প্রতীক্ষা করে আছে গোটা দেশ। ক্রমাগত ভক্তদের মধ্যে মন্দির উদ্বোধনে উৎসাহ বেড়েই চলেছে। গোটা বিশ্বে এখন শুধুই রাম মন্দির নিয়ে আলোচনা চলছে। মন্দির নির্মাণ কাজও এখন অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। ১ সপ্তাহ ধরে চলবে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার ক্রিয়া, যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন রাবণ মাতা সীতাকে হরণ করে তখন শ্রীরামচন্দ্র রামেশ্বর থেকে লঙ্কা পর্যন্ত রাম সেতু নির্মাণ করেছিলেন। এই রাম সেতু নির্মাণে মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সঙ্গে অনেক পশু পাখিরাও রাম সেতু নির্মাণে যোগদান করেছিলেন। এরপর শ্রীরাম রাবণের বধ করলেন আর পুনরায় অযোধ্যায় ফিরলেন। তখন ধুমধাম করে দীপাবলি পালন করা হল। আর এখন যেমন যেমন শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সময় কাছে আসছে, তেমন তেমন এক চমৎকার ঘটতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে শকুনের বড় দল অযোধ্যায় দেখা গেছে। এমনটা বলা হচ্ছে শকুনদের এই প্রজাতি অনেকদিন আগেই বিলুপ্ত হয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে এমন শকুনদের অযোধ্যায় দেখতে পাওয়াকে বড় চমৎকার বলে মনে করা হচ্ছে। অযোধ্যার মানুষ এরা এদের জয়ের বংশধর বলে চিহ্নিত করেছে এবং তাঁদের পুজো করছে বলে অযোধ্যা নগরী শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, যা আমরা জানতে পারি বাল্মীকি রামায়ণ থেকে, যখন বহু বছর আমরা যত চলার পর শ্রীরামচন্দ্র বৈকুণ্ঠে ফিরে গেলেন। পৌরাণিক কাহিনী অনুসারে তার অনেক বছর পর দুজনই রাজা বিক্রমাদিত্য যখন অযোধ্যায় এলেন, তখন তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করলেন। বাবরি মসজিদের ৩টি গম্বুজ ছিল। এই ৩টি গম্বুজ এর মধ্যে একটি গম্বুজে শ্রীরামচন্দ্রের বালক স্বরূপের পূজা করা হতো, একরাম প্রস্তর বলা হতো। কিন্তু ১৯৪৯ সালে বাবরি মসজিদের গম্বুজের নিচে সেই মূর্তি বেরিয়ে আসে, যেটা দীর্ঘ বছর রামপ্রসাদের বিরাজমান ছিল। বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির বিবাদ দীর্ঘ বছর চলার পর অবশেষে শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে বলে অযোধ্যা বিশ্বের সবচেয়ে বড় মন্দির নির্মাণ করা হচ্ছে। মানুষ অতি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে এই মন্দির উদ্ঘাটনের জন্য। রাম মন্দির ৭০ একর জমির উপরে তৈরি করা হচ্ছে। এর মধ্যে ২ একর জমির ওপরে রাম মন্দির তৈরি হচ্ছে। প্রথমে রাম মন্দিরের মুখ্য শিখরের উচ্চতা যা ছিল, এখন সেটা থেকে আরও বেশি উঁচু করা হচ্ছে। জায়গায় গম্বুজ মুখোশই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ই আগস্ট ২০২০ সালে অযোধ্যায় রাম মন্দিরে আধারশিলা স্থাপন করেন। এর মধ্যে ২ একর জমির ওপরে রাম মন্দির তৈরি হচ্ছে। প্রথমে রাম মন্দিরের মুখ্য শিখরের উচ্চতা যা ছিল, এখন সেটা থেকে আরও বেশি উঁচু করা হচ্ছে। জায়গায় গম্বুজ মুখোশই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ই আগস্ট ২০২০ সালে অযোধ্যায় রাম মন্দিরে আধারশিলা স্থাপন করেন। অযোধ্যায় রাম মন্দিরের আধারশিলা স্থাপন করে
এখন প্রশ্ন এটাই যে অযোধ্যায় ভগবান শ্রীরামের মূর্তি তৈরির জন্য নেপাল থেকে বড় পাথর আনা হয়েছিল। সেই পাথর আনার পরেও কেন সেই পাথর দিয়ে রামের মূর্তি তৈরি করা হয় না? এমন কি কারণ ছিল যে নেপালের সেই পাথরের পরিবর্তে অন্য পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয়? আসলে শ্রীরাম মন্দিরের নির্মাণকার্য সম্পূর্ণ হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে নেপালের কালিন্দী থেকে শিলা আনা হয়েছিল। এই দুই শিলাস্তরের ওজন ১৬ টন এবং ২৭ টন ছিল। শিলাপ্রস্তর দিয়ে রামচন্দ্রের মূর্তি তৈরি করার কথা ছিল, কিন্তু পরে জানা যায় এই সমস্ত দুটি শ্রীরামজনের মুক্তির জন্য উপযুক্ত নয়। ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী দুই শিলাপ্রস্তর দিয়ে রামমূর্তি তৈরি না করার কারণ সাধু সন্তদের আপত্তি। কিছু সাধু সন্তদের মন্তব্য ছিল যে এই শিলা শ্রী রামচন্দ্রের মূর্তি তৈরির জন্য উপযুক্ত নয়, কারণ কালিন্দির শিলা প্রস্তর শালিগ্রামের সমান। পরেও যদি অযোধ্যায় নেপালের প্রতিনিধিরা পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে এই পাথরের মূর্তি তৈরি করা সম্ভব নয়, এরপর অন্য পাথরে মূর্তি তৈরি করার জন্য ২৭ টন পাথর আনা হয় বলে নেপালের প্রতিনিধি জানান। কিন্তু এই ২৭ জন শিলাপ্রস্তর মূর্তি তৈরির জন্য উপযুক্ত প্রমাণিত না হওয়ায় এই দুই শিল্পস্তরকে রামমন্দির দুধারে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, রাম মন্দিরের গর্ভগৃহে রাখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আনা পাথর দিয়ে ৩টি মূর্তি তৈরি করা হয়। এর মধ্যে সবচেয়ে ভালো মূর্তিটিকে গর্ভগৃহে স্থাপন করা হবে। অযোধ্যার ইতিহাস অনুসারে অযথা প্রাচীনকাল থেকে বিভিন্ন মন্দিরের শহর ছিল। অযোধ্যায় খননকার্য করে বড় স্তম্ভে হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায়। বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে, শ্রীরামচন্দ্রের জলসমাধি নেওয়ার পরে নজরদার নাগরিক কিছু সময়ের জন্য ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু শ্রীরামের জন্মভূমিতে তৈরি মহলও একই রকম ছিল। ভগবান শ্রীরামচন্দ্রের পুত্র কুশ পুনরায় রাজধানী অযোধ্যা নগরী নির্মাণ করে।